ইউটিউবার একটি বিশেষণ কিভাবে হলো? স্টার্টিংটা হয় আসলে 2013 সালের শেষের দিকে, যখন আমরা স্কুল কলেজ শেষ করে রিয়েলাইজ করলাম যে টিনেজ বা ইউথ যাদেরকে বলে তারা অনেক ফ্রাস্ট্রেটেড বা ডিপ্রেসড। এই ওয়ার্ডটার সাথে অনেক বেশি পরিচিত ছিল, যে কে কি করেছে, কার বাসায় কি হচ্ছে, কার রিলেশনশিপের কি অবস্থা। তো তাদের লাইফের যে টাইমটা প্রোডাক্টিভ না হয়ে এইভাবে যে মানুষের ব্যাপারে কথা বলে তারা নষ্ট করছিল, আই রিয়েলাইজ যে এমন কিছু কেন না করে যেটা হচ্ছে হ্যাপিনেসটাকে আরেকবার ফিরিয়ে আনে। সো ভিডিওর মাধ্যমে আমরা আসলে শুরু করেছি এইভাবে যে মানুষের জীবনে ওই লাইটনেসটাকে, ওই হ্যাপিনেসটাকে আরেকবার ফিরিয়ে আনতে আর কি। তো এইভাবে আসলে আমাদের স্টার্টিংটা হয় প্রথমে। এবং ইউটিউবে আপনি নানা রকমের ভিডিও আপলোড করতে থাকেন এবং সেইভাবে আপনার পদবি হয়ে গেছে, বিশেষণ হয়ে গেছে ইউটিউবার, তাই তো? কিছুটা ওরকমই বলা যায়। আচ্ছা, সেগুলো কি পরিমাণ ভাইরাল হয়েছে এবং ভাইরাল করার জন্য কি কি পদ্ধতিতে আপনি গেছেন? ভাইরাল ওয়ার্ডটা আমি খুব একটা বেশি ইউজ করি না। হোয়াট আই বিলিভ যে যতক্ষণ পর্যন্ত আশেপাশের মানুষ আপনাকে চিনছে, আপনার কাজ নিয়ে কথা বলছে, আই থিঙ্ক ততক্ষণ পর্যন্তই আপনি সফল। ভাইরাল এখন আমরা একটু আমি ব্যাখ্যা করে বলি। জিনিসটা হচ্ছে যে মার্কেটিং টার্মের দিক থেকে এই ভাইরাল ওয়ার্ডটা একটু কনফিউজিং হয়ে গেছে। আসলে ভিউ বেশি হইলেই যে ভাইরাল, কথাটা ভুল। ভাইরাল জিনিসটা হচ্ছে ভাইরাসের মধ্যে ছড়ায় যায় পুরো। সো কোনো একটা কাজ করলে যখন সেটা নিয়ে মানুষ কথা বলতেছে, অনেক এঙ্গেজমেন্ট বাড়তেছে, তখন সেটা ভাইরাল। ভিডিও ভিউজ কিন্তু আপনার প্রমোশন করেও বাড়ানো যেতে পারে বা কোনো একটা স্ক্যামিং করেও বাড়ানো যেতে পারে। দ্যাট ডাজন্ট মিন যে ওই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। আমাদের বেলায় উই ওয়ার লাকি এনাফ যে আমাদের ভিডিওগুলো মানুষ অনেক রিলেট করতে পারতো, সেগুলো নিয়ে কথা বলতো, শেয়ার দিত, অনেক বেশি কমেন্ট করতো, আমাদেরকে বিভিন্ন অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনে ডাকা হতো। তো দ্যাটস হাউ উই রিয়েলাইজ যে আলহামদুলিল্লাহ ঢাকা শহরের মোটামুটি বিশাল বড় একটা আমরা ক্যাপচার করেছি। ইনফ্যাক্ট বাংলাদেশের অনেক বড় একটা জায়গা পর্যন্ত আমাদের আসলে ভিডিও দেখা হয় এবং দেশের বাইরে ভাইরালেও এখন 2 নম্বরই ঢুকে গেছে, তাই তো? হ্যাঁ, বলা যায় এখন। এবং আপনারা অনেক অল্প বয়স এবং আপনিও ওরকম করে বলছেন যে আপনাদের সময় ওরকম ছিল ভালো কন্টেন্ট, অথবা আপনারা যেগুলো তৈরি করতেন সত্যি সত্যি সেটার ভিউ ছিল, সেই নর্মাল ভিউ, ভাইরাল ছিল এটা। আর এখনকার সময়, তার মানে আপনি একটু বড় হয়েছেন, এখন যারা করছে সেটা একটু নানাভাবে বুস্টিং ইত্যাদি নানান কিছু করে ফেক ভাইরাল হয়ে যাচ্ছে। মার্কেটে এই জিনিসটা অনেক প্রচলিত, যে ক্লিক ফার্ম বলে যেগুলোকে, সেখান থেকে আসলে এরকম ইজিলি লাইকস বা ভিউজ পাওয়া যায়। আচ্ছা, লাইক এবং ভিউ এন্ড শেয়ার, এগুলোরও তো একটা বিশাল বাণিজ্য, বিশাল ব্যবসা একই সঙ্গে। তো সেইখানে আপনারা যারা ভাইরালে আক্রান্ত হন, ভাইরাল দ্বারা আকৃষ্ট হন, ভাইরাল দ্বারা মানে ভাইরাল যাদেরকে ক্যাচ করে, মানে ধরে নেয়, তাদের কি অস্থির করে ফেলে না? অস্থির করে কিনা আমার কাছে মনে হয় না। আসলে যদি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি অ্যাজ এ কার্টুনিস্ট, আমার কাছে মনে হয় যে যাক, নতুন একটা টপিক পেলাম কয়েকটা দিন কার্টুন আঁকার জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউতে হচ্ছে কি, ওকে এটা আমার একটা পয়েন্ট, এই পয়েন্ট নিয়ে, যেমন ধরেন এখন হচ্ছে কি আমার কাছে মনে হয় সবচেয়ে হট টপিক হচ্ছে একটা পেঁয়াজের দাম 5 টাকা। হ্যাঁ, সো এটা হচ্ছে কি এখন মোটামুটি একটা ভাইরাল কন্টেন্ট। হ্যাঁ, যে কেউ হচ্ছে কি যদি এখন পেঁয়াজ নিয়ে কিছু করতে চায়, 5 টাকায় পেঁয়াজ, পেঁয়াজের দাম, একটি পেঁয়াজের দাম 5 টাকা, এটা কি ভাইরাল হবে বলে আপনি মনে করেন? এটা আপনি কার্টুন করেন, এই জন্য আপনি সুন্দর এটাকে হাত পা দিয়ে পেঁয়াজের গায়ে টাকা পয়সা এঁকে আপনি একটা কিছু করতে পারেন, বাট এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ব্যাপার যে আসলে কেন কি হলো আমাদের, একটি পেঁয়াজের দাম 5 টাকা কেন হবে, এটা কি সেই মতো করে ভাইরাল হবে কিনা? ওই যে মার্কেটিং অ্যাঙ্গেলের কথা যদি কেউ চিন্তা করে, যদি এটার সঙ্গে শায়েস্তা খানের আমলের সঙ্গে মিলায়, যদি কেউ হচ্ছে গিয়ে ওই পেঁয়াজকে ওই আমলের সঙ্গে নিয়ে গিয়ে, ইভেন হয়তো পেঁয়াজের ট্রেডিং যদি কেউ হচ্ছে গিয়ে ডায়মন্ডের সঙ্গে করার চিন্তা ভাবনা করে, তখনই কিন্তু জিনিসটা, কারণ একটা পেঁয়াজ 5 টাকা মানে তো মোটামুটি এটা সোনা রূপা হীরা। কার্টুন করলে কার্টুনটা ভাইরাল হবে, কিন্তু সামাজিক সচেতনতার ব্যাপারে যদি ধরেন বাংলা ট্রিবিউন একটা এরকম একটি ছোট্ট রিপোর্ট করলো, সেটা নিশ্চয়ই পড়তে 3 মিনিটের বেশি সময় লাগার কথা নয়, কিন্তু সেটা তো আর ভাইরাল হবে না এই সচেতনতার। এখানে কিন্তু দিদি একটা বিষয়, যে ভাইরাল কিন্তু নট জাস্ট ভিডিও, ভাইরাল কিন্তু ছবি ভাইরাল হচ্ছে, কার্টুন ভাইরাল হচ্ছে, ইভেন টেক্সটও। আমাদের অনেক ফেসবুকে লেখালেখি কারণে এমন অনেককে আমরা চিনি, যেমন যে আরিফ ভাই আছেন, আরিফার হোসেন আছেন, হ্যাঁ, ইভেন এই যে সালমান মুক্তাদির থেকে শুরু করে এমন অনেকেই আছেন, কাশাফাদ্দুজা নোমান, ইশতিয়াক ভাই, এরকম অনেকেই আছেন যারা হচ্ছে ফেসবুকে জাস্ট এক একটি স্ট্যাটাস লিখেন এবং সেগুলোও কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে।
হ্যাঁ, সো ভাইরাল কিন্তু কন্টেন্ট হিসেবে শুধুমাত্র আমার কাছে মনে হয় না যে জাস্ট ভিডিও কিংবা গানই যে শুধু ভাইরাল হবে তা কিন্তু না। যদি ওটার মধ্যে জোর থাকে, যদি কন্টেন্টের মধ্যে জোর থাকে, যে কোনো কিছুই পসিবল, যে সবার কাছে ছড়ানোটাই বেসিক্যালি ভাইরাল। বলছেন কন্টেন্টের মধ্যে যদি জোর থাকে, আসলে এই কন্টেন্টের জোর এই বিষয়টি তো একটু আপেক্ষিক, কোনটা জোর আর কোনটা বেজোর অথবা কোনটা কম জোর, সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা কথা শুনবো। আশরাফুল আলম খোকন কি বলবেন? আমরা মানে সাংবাদিকতার একজন ছাত্র হিসেবে আমি আশরাফুল আলম খোকনের কাছে জানতে চাই, কন্টেন্টের জোর যেগুলো ভাইরাল হয়, মানে যেটা মিশুর কাছে জোর সেটা খোকনের কাছে জোর কিনা, অথবা আরেকটি পত্রিকার একজন এডিটর তার কাছে কিরকম? ধন্যবাদ দিদি আপনাকে। বিষয়টা হচ্ছে কি, ভাইরাল আসলে কোনটা হবে এটা কিন্তু আপনি যদি দেখেন যে ভাইরা বলেছেন, সেটা হচ্ছে কোনো স্বাভাবিক জিনিস কিন্তু ভাইরাল হয় না। যত ভালো কন্টেন্টই হোক না কেন, এটা গুণগত মান যত ভালোই হোক না কেন, এটা কিন্তু ভাইরাল হয় না। ভাইরাল হয় কোনটা দেখবেন, যে জিনিসটা একটু অস্বাভাবিক, যে জিনিসটা একটু আকর্ষণীয়, কিংবা আপনার আমার সবার কাছে কাঙ্ক্ষিত বিষয় যেটা হয়, সেটাই কিন্তু ভাইরাল হয়ে যায়। কিংবা ধরেন আমার একটা বিষয় হচ্ছে, ধরেন আপনার যে ওনারা বলেছেন যে ইউটিউব শুধু ভাইরাল হয় না, যে ভিডিও শুধু হবে না, অনেক তথ্য ভাইরাল হয়ে যায়। আপনার হচ্ছে অনেক ছবি ভাইরাল হয়, বেসিক্যালি ছবিগুলোই বেশি ভাইরাল হয়। আপনার যেমন আপনি দেখবেন যে এই যে ভাইরালগুলো হয়, দেখবেন যে অনেক ক্ষেত্রে এগুলো অনেক প্রতিবাদ হিসেবে কাজ করে, কিংবা ধরেন অনেক স্লোগান হিসেবে কাজ করে। প্রতিবাদ যেরকম, একটা ধরেন আপনার বাংলাদেশে অনেক মিডিয়া রয়েছে, ধরেন পত্রিকা রয়েছে, অনলাইন রয়েছে, টিভি রয়েছে, অনেক মিডিয়া রয়েছে, কিন্তু একটা গ্রামে কিংবা একটা মফস্বল এরিয়াতে একটা বাচ্চা কিংবা একজন নারী, হ্যাঁ, একজন যে সুবিধা বঞ্চিত সমাজের মধ্যে, সে নির্যাতনের শিকার হয়েছে, এরকম কিছু একটা হয়েছে। এটা কোনো পত্রিকায় আসেনি, কোনো মিডিয়াতে আসেনি, কোনো আপনার সংবাদ মাধ্যম যেটা আমাদের প্রাতিষ্ঠানিক সেটার মধ্যে আসেনি। তখন কিন্তু সোশ্যাল মাধ্যম, যে সামাজিক গণমাধ্যম, মানে এটা সিটিজেন জার্নালিজমের প্ল্যাটফর্ম হিসেবে এটা ব্যবহৃত হয়, এখানে তুলে দেওয়া হয়। কিন্তু সব নট নেসেসারিলি যে বাল্যবিবাহ বন্ধ হলো সেটা কি সেই অর্থে ভাইরাল হয়েছে? যদি আমরা অন্য আরেকটা, যে এপ্রিলের কান্নাটা যতটা ভাইরাল হয়েছে, আমরা বলছি যে ভালো এপ্রিল, আপনি ধরেন আপনি বিষয়টা দেখেন যে এই যে এই এপ্রিলের কান্না যেটা আপনার যেটা কন্টেস্ট, বিউটি কন্টেস্ট ছিল, এই প্রোগ্রামটা কিন্তু এই কন্ট্রোভার্সিয়াল বিষয়টা আসার আগে কিন্তু এই প্রোগ্রামটা নিয়ে বাংলাদেশের, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 90% লোক জানতো না এটা, যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, লাক্সারিয়াস প্রোগ্রাম কিংবা এরকম প্রোগ্রাম দিয়ে হচ্ছে। যখন এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হলো, মানে আপনি দেখবেন যে এই প্রোগ্রামটার যদি যারা আয়োজক ছিলেন, তারা অনেক বিজ্ঞাপন দিয়েছেন, অনেক মিডিয়া ওদের সাথে ছিলেন, অনেক কিছু ছিলেন, কিন্তু এটা কিন্তু পাবলিক জানতো না। যখন এটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যখন এইগুলো সামাজিক মাধ্যমে এসেছে, অথবা ভাইরাল কন্টেন্ট তৈরি করা হয়েছে, ডেলিভারিটলি হোক আর যে করে হোক, যে কোনো কারণে হোক না কেন, মানে দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু সক্ষম হয়েছে যে না, এরকম একটা প্রোগ্রাম বাংলাদেশে হয়েছে। এবং এটার মাধ্যমে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসছে। আপনার আয়োজকদের অব্যবস্থাপনা বলেন, কিংবা আমাদের ধরেন জাজমেন্টের যে বিষয়গুলো, কিংবা ওদের যে আপনার আয়োজকরা জাজদের উপর যেরকম একটা প্রভাব রাখে কিংবা প্রভাব বিস্তার করে, এই বিষয়গুলো সবগুলো কিন্তু এই সামাজিক, এগুলো পত্রিকার আগে কিন্তু সামাজিক সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেরিয়ে আসছে। সো ভাইরালে কিন্তু অনেক পজিটিভ দিকও আছে। আপনার আমাদের অনেক কিন্তু আপনারা দেখবেন ভাইরাল, মানে একটা বিরাট ব্যাপার। আমরা যদিও বলছি যে 3 দিনেই শেষ হয়ে যায়, অথবা ভাইরাসের মতো এত ঠুনকো, কিন্তু এটার মানে এলাকা একটা বিশাল প্রশস্ত। শুধু ভাইরাল না, এটা ভাইরাল না, আপনি দেখবেন যে আমাদের সোসাইটিতে, আমাদের বেসিক্যালি আমাদের সাবকন্টিনেন্টে অনেক ইস্যুস আছে, অনেক গুরুত্বপূর্ণ ইস্যুস কিংবা হট ইস্যুস 2 দিন পরে মানুষ মনে রাখে না, আরেক দেশের সামনে চলে আসে। মানে আমরা গোল্ডফিশ মেমরি, আমরা গোল্ডফিশ মেমরি অনেক আপনি ক্ষেত্রে দেখবেন। আরেকটা হচ্ছে প্রতিদিন অনেক নতুন জিনিস আসে বলেই আমরা গোল্ডফিশ মেমরি হয়ে যাচ্ছি। সেটা একটা গবেষণার বিষয়, যে আসলে এটা আসছে আমার হচ্ছে বেসিক যে জায়গাগুলো আছে। এমন হতে পারে যে ভাইরাল যেগুলো হচ্ছে সেগুলো আমার বেসিক জায়গা না, আমার বেসিক জায়গা হলে কিন্তু আমি ভুলে যাব না। বেসিক জায়গাগুলো আসলে ভাইরালের জায়গায় পড়ছে কিনা। একটা ছোট্ট বিরতি। ভাইরাল নিয়ে আমরা অনেক কথা শুনবো। নিশ্চয়ই জানি সেই হিরো আলম বিখ্যাত হয়েছেন তার আপলোড করা ভিডিওগুলো ভাইরাল হয়ে যাওয়ার কারণে, এবং সেটা নিয়ে আসলে ইন্ডিয়াতেও এক ধরনের প্রোগ্রাম করা হয়েছে। আরেকজন হিরো আলমের এই কন্টেন্টটা নিয়ে নিজের মতো করে নিজে হয়তো বিখ্যাত হবার অথবা সেটা ভাইরাল করবার চেষ্টা করেছেন। নিশ্চয়ই নাফি এটা নিয়ে আমাদেরকে একটু বোঝাবেন। আসলে এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অনলাইন মার্কেটিং
এগুলো এখন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টরে পরিণত হয়েছে যে কোনো ধরনের কোম্পানি বা ইন্ডাস্ট্রির জন্য। তো লাইকস এখন ম্যাটার করে, যে আপনার লাইকস বেশি বা আপনার ভিডিওতে ভিউজ বেশি মানে আপনার অথরিটি বেশি। সো এইটা এক ধরনের মানে স্ট্যাটাসে পরিণত হয়েছে। মানুষ এখন এটাই ফিল করে যে আচ্ছা এই পেজটা যদি লাইক বেশি থাকে তাহলে অবশ্যই এরা নিশ্চয়ই খুব ভালো প্রোডাক্ট দিচ্ছে কিংবা ভালো কোম্পানি দিচ্ছে, এক ধরনের একটা সাইকোলজিক্যাল ব্যাপার আর কি। এই ক্ষেত্রে অনলাইন মার্কেটিং বা এই যেগুলো সালমান বলছিলেন যে অনেকভাবে বুস্ট করে বাড়ানো যায়, সেটা অনেকে অ্যাপ্লাই করে, আবার অনেকে কিন্তু খুব রিয়েলিস্টিক ওয়েতে বা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতেও এই কাজগুলো করে। আপনি বলছেন যে এগুলো ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো কতটা মানে কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়? কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় এটা আসলে ডিপেন্ড করে যে আমি কি ধরনের মানে কন্টেন্ট বা কি ধরনের প্রোডাক্ট দিচ্ছি আলটিমেটলি। আচ্ছা, সেই ক্ষেত্রে যারা প্রোডাক্ট দিচ্ছেন, যারা এখানে তাদের প্রোডাক্ট শো করার জন্য মানে যারা আপনারা মার্কেটিং করছেন, অনেকে আসলে এখানে আকৃষ্ট হচ্ছে, তার প্রোডাক্ট বা তার প্রোডাক্টের ছবিটাও সেখানে দিচ্ছে, তাহলে তারা আসলে কিসের উপরে স্টে করবে, এখানে থাকবে কিভাবে? আচ্ছা, হয়তো আমরা কোনো ধরনের গিমিক করে বা কিছু একটা করে সাময়িক সময়ের জন্য অনেক মানুষকে অ্যাট্রাক্ট করতে পারি, কিন্তু মানুষ তখনই স্টে করবে যখন প্রোডাক্ট আর ওই সার্ভিসটা ভালো হবে। কিংবা ধরেন আমি যদি ইউটিউবে, আপনি বলছেন যে ইউটিউব বা ফেসবুক ইত্যাদিতে সেই প্রোডাক্টটা ভালো হবে, রাইট, যেটাই হোক, সেটা হতে পারে ভিডিও। অর্থাৎ আমি হয়তো কোনো একভাবে আমার ভিডিওতে অনেক মানুষ অ্যাট্রাক্ট করলাম, কিন্তু আমার যদি আসলে আমার ভ্যালু না থাকে ভিডিওতে, কিংবা আমার যেই কন্টেন্ট আমি দিচ্ছি সেটাতে যদি ভ্যালু না থাকে, আলটিমেটলি মানুষ কিন্তু এটাকে মনে রাখবে না আর স্টেও করবে না। আচ্ছা, আপনাদের এই ধরনের কন্টেন্ট মার্কেটিং এর চ্যালেঞ্জ সবচেয়ে কি? এই ধরনের মার্কেটিং চ্যালেঞ্জ আসলে ওই কন্টেন্ট মেকিংটাতেই। আমাদেরকে আলটিমেটলি গোলটা হচ্ছে, যদি আমি লং টার্ম কিছু একটা করতে চাই তাহলে অবশ্যই আমার কন্টেন্ট ভালো হতে হবে বা আমার প্রোডাক্টটা ভালো হতে হবে। তো সেটা সেই জন্য মানে কোয়ালিটি কন্টেন্ট মেকার অর কোয়ালিটি কন্টেন্ট প্রডিউসার, এটা হচ্ছে আমাদের আসলে বড় চ্যালেঞ্জ। ওকে, এগুলো তো গেল আসলে বাণিজ্যের ব্যাপার, মানে এই ভাইরাল ইউটিউবার ইত্যাদি হয়েও যে না অন্য রকমের একটা উপার্জন করা যায় সেটার একটা দিক, কিন্তু এটা আমাদের কিন্তু সামাজিকভাবে একটু ভাবিয়ে তুলছে না?